রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসফিন, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুভাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে। রাতের ডিনার সেখানে হবে, যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা, কিন্তু তাজদারের কথায় সবাই বাসায় চলে গেল। বাসায় সব লন্ডভন্ড। তখন সবাই যাওয়ায় সুবিধা হলো। হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। তিতলি বলল, আমি এখানে 2 দিন থাকবো। তাসনুভা বলল, ভাইয়া চলে গেলে তখন? এখন চুপ করে বসে থাকো সোফায়। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স। ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। তিতলি চুপ। আচ্ছা, আনিস ভাই তোমাকে কি গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেইন, আংটি। এই তো আংটি, এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখালো তাসনুভা। তিতলি বলল, তুমি কি দিয়েছ? পেন্ডিংয়ে আছে। ঘড়ি দেবে? না, ওটা খুব সিম্পল হয়ে যায়। গর্জিয়াস কিছু দেব। কি দেওয়া যায় বলো তো তিতলি? তিতলি বলল, ফোন। ওনার ফোন আছে। তিতলি বলল, পারফিউম, ঘড়ি, শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এইসবে হবে না, অন্য কিছু। তিতলি বলল, তোমার মাথাটা দাও। তাসনুভা বলল, আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে, তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও। সবাই একসাথে হওয়ায় ভীষণ হাসি ঠাট্টা মজা মস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবুও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো। কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল। কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলো ঠিকই হাত ধোয় কিনা সন্দেহ, হাত ধুয়ে মাখলেও সে খাবে না, কাউকে খেতে দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো। তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই, তোমার বউ কাঁদছে। ওরা গুরুতর আলোচনা করছিল। এদের ঠাট্টা মশকরা তাদের বিরক্ত করা। রায়হান একটা ধমক দিল, সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুভা হাসলো। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহুত ডেঞ্জারাস মেয়ে। শাইনা এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো। বাদাম তার খুব প্রিয়। তাসনুভার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখলো। শাইনা ছোট বাদামের বাটিটা নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়াচ্ছিল। শাইনা তার মাথায় চুমুখে বলল, আপনি খেতে পারবেন না মা? বড় বোলটা নিয়ে এসে তাসনুভা টি টেবিলের ওপর রাখলো। আশরাফ বলল, কিছুক্ষণ পরে ভাত খাবে, এখন এসব কেন? গল্প করতে করতে খান, কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোরাজুরিতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুভা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুভা ডাকলো, আনিসুজ্জামান। আনিস চোখ তুলে তাকালো। তাসনুভা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়া আছেন? কি? হাত ধুয়ে যান। আমি চামচ দিয়ে খাবো। চামচে জীবাণু লাগবে, তারপর চামচ দিয়ে খাবারে, তারপর পেটে। সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই তাসনুভাকে একটু নাচানো, এই আর কি। সবাই বোল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদার তাসনুভাকে বলল, এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছ। তাসনুভা বলল, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। বলে সে চলে যাচ্ছিল। তাজদার তাকে ডাকলো, নুভা দাঁড়াও। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকালো। শাইনা আর তাজদার চোখাচোখি হতেই শাইনা সোজা হয়ে দাঁড়ালো, মেয়েকে কোলে নিয়ে। তাজদার বলল, আমি কালই চলে যাব। সো তুমি মাঝে মধ্যে এখানে এসে শাইনাকে আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। শাইনা বলে উঠল, জি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুজনে বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নুভা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত।
ছেলেরা সব কথা ধরে বসে থাকে না, মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয়। নুভা ভাইয়া কি বলেছি শুনেছ? তাসনুভা সাথে সাথে সাড়া দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। শাইনা, জি ভাইয়া, আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমরা ঠিক করে নেব। তাও পুরনো রাগ ক্ষোভ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে, এগুলো চেপে চেপে রাখার জিনিস না। তাজদার তাসনুভার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম, ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিনও বাসায় থাকবে, সবাই তো আছে, তুমি আর তিতলি আসা যাওয়া করবে, ওকে? ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনুভা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরবো না এখন, নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কে বলেছে? তোমার শাশুড়ি। মুরব্বী মানুষ, এইসব উনি বলবেনি, আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরবো, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো পূর্ণ অধিকার নিয়ে। সালোয়ার কামিজ পরে এসেছে, এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল। বাইকের গতি বাড়তেই তাসনুভা আচমকা শক্ত করে জড়িয়ে ধরল আনিসকে। বুকের ওপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিসের ভেতরে একটা অস্বস্তি খেলে গেল। বাইকের থ্রোটল কমিয়ে দিল সে। স্পর্শ আলগা হতেই তাসনুভাও হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনুভা হুট করে প্রশ্ন করল, আনিস ভাই, আপনি কোন রংটা সব থেকে বেশি পছন্দ করেন? সাদা গাধা। তাসনুভা থতমত খেয়ে গেল, খানিকটা ভুরু কুঁচকে হলো, মানে গাধাকে? তুমি? আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই? এইসব মানুষ শুনলে কি বলবে? তাসনুভা খিলখিল করে হেসে উঠল, তারপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এই ডাকটা বেশ কিউট। আনিসের পিঠে একটা অদ্ভুত শিরশিরানি অনুভূত হচ্ছে। সে অপ্রস্তুত, মেয়েটা বিপজ্জনক। আকাশের বুক চিরে আজ বিশাল রূপালী থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে চাদরের মতো বিছিয়ে আছে মায়াবী জ্যোৎস্না। রাশি রাশি আলোর ছটায় চারপাশ এমনভাবে ঝলমল করছে যে দেখে বোঝার উপায় নেই এখন গভীর রাত। এমন মোহময় একটা রাত কি চার দেয়ালের মাঝে বন্দি থেকে কাটানো যায়? তাসনুভা বাইক থেকে নেমে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। আনিস বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করিয়ে তার পিছু নিল, কিন্তু আনিসের মনোযোগ তখনও ফোনের স্ক্রিনে। তাজদার মেসেজ দিচ্ছে আর সে তার রিপ্লাই দিতে ব্যস্ত। তাসনুভা একবার ঘাড় ফিরিয়ে তার এই নির্লিপ্ততা দেখে চরম বিরক্ত হলো। সে আচমকা থমকে দাঁড়িয়ে আনিসের হাত থেকে সোমারে ফোনটা কেড়ে নিল, তারপর আগের চেয়েও দ্রুত লয়ে হাঁটতে শুরু করলো। আনিস অবাক হলেও কোনো প্রতিবাদ করলো না, নিঃশব্দে তার ছায়া অনুসরণ করতে লাগলো। আনিস নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করলো, আমরা আর কতদূর পর্যন্ত হাঁটবো? তাসনুভা না থামিয়ে জবাব দিল, যতক্ষণ না আমার মন চায়। আনিস আবারও চুপ হয়ে গেল। তার এই নীরব তাসনুভাকে আরো খেপিয়ে তুলল। সে আচমকা দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলো, আপনি এত কম কথা বলেন কেন? কই, আমি তো বেশ কথা বলি, সবাই তো তাই বলে। তাসনুভা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে বলল, তাহলে শুধু আমার বেলাতেই কি আপনার শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়? আনিস কিছুটা থতমত খেলো, ইতস্তত করে বলল, হয়তো তাই। আবার অস্বীকারও করছেন? অস্বীকার করার মতো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাসনুভা আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনি মেয়েদের দিকে খুব কম তাকান? আনিসের সোজাসাপটা উত্তর, না, বরং বেশি তাকাই। এটাও নির্দ্বিধায় স্বীকার করছেন? আনিস এবার একটু হেসে সংশোধন করলো, না, আসলে তেমন একটা তাকাই না, থাক, আর ভালো সাজতে হবে না। মিররে আপনি আমার দিকে তাকিয়েছিলেন, আমি দেখেছি। আনিস এবার থামলো, সরাসরি তাসনুভার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার দিকে তো আমিই তাকাবো। তাসনুভার কণ্ঠে এক চিলতে কৌতূহল। কেন তাকাবেন? আনিস কোনো কথা বলল না, তবে তার মৌন চাহনিতেই হাজারো না বলা উত্তর লুকিয়েছিল। তাসনুভা কাঙ্ক্ষিত জবাবটা পেয়ে অদ্ভুত ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আবারও সামনের দিকে হাঁটতে শুরু করলো। তার সেই মৌন সম্মতির পর
তারা আবারও হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশের গাছগুলো চাঁদের আলোয় রূপালী অবয়ব ধারণ করেছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের শনশন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তাসনুভা ফোনের স্ক্রিনটা অফ করে নিজের মুঠোয় পুরে নিল। কিছুক্ষণ আগের বিরক্তিটা এখন আর নেই। সে আর চোখে একবার আনিসকে দেখল। আপনি পেছনে হাঁটছেন কেন? আনিস বলল, তুমি আগে হাঁটতে চাইছো তাই। তাসনুভা তার হাত ধরে পাশে টেনে এনে বলল, আপনি জানেন, মাঝে মাঝে কোনো কথা না বলেও শুধু পাশাপাশি হাঁটতেই পৃথিবীর সব থেকে সুন্দর গল্পগুলো বলা হয়ে যায়। আনিস মাথা দুলে বলল, আজ জানলাম। আপনাকে একটা কবিতা শোনায়? আনিস বলল, হাসবেন না কিন্তু। সে আগে থেকে সাবধান করে দিল। আনিস মাথা নেড়ে বলল, এত মহৎ আমি নই। তাসনুভা বুকে হাত ভাঁজ করে হাঁটতে হাঁটতে বলল, না থাক, বলবো না। আনিস জোর দিয়ে বলল, বলো। না না, আমি পারি না। তাসনুভা এবার আগে আগে হাঁটতে লাগলো। ফোনে মনোযোগ দিয়ে বলল, হোয়াটসঅ্যাপ চেক করুন। আনিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। তাসনুভা একটা পঙ্গতি পাঠিয়েছে। শব্দরা আজ ছুটি নিয়েছে, মৌনতা পেয়েছে ঠাই, তোমার পাশেই হেঁটে চলাতেই জীবনের সবটুকু সুখ পাই। এটা জোরে জোরে পড়ে শোনান আনিসুজ্জামান। আনিস মাথা তুলে বলল, কোথায় পাও এসব? এইসব তো বাচ্চাদের মতো কথাবার্তা। তাসনুভা পিছু হাঁটতে হাঁটতে হেসে বলল, বলুন, কবিদের মতো করে বলুন। আনিস বলল, আমি আবৃত্তি পারি না, তোমার ভালো লাগবে না। তাসনুভা আরও একটি পঙ্গতি পাঠালো। হাজার বছর চলব সাথে, ফুরাবে না এই পথ, হৃদয় গভীরে জমা থাকুক দুজনের সকল শপথ, গন্তব্যহীন এই মিছিলে আমি শুধু তোমারই হই, পৃথিবী হারাক নিজের পথে আমি তোমাতেই রই। আনিস পড়তে পড়তে হাঁটতে লাগলো। মাথা তুলে বলল, এটা ঠিকঠাক। তাসনুভা হাসি মুখে বলল, আরও একটা দিয়েছি। আনিস হাঁটতে হাঁটতে সেটা উচ্চারণ করে পড়তে লাগলো। পৃথিবী যদি থমকে দাঁড়ায় ভিড়ের কোলাহলে, আমরা না হয় হারিয়ে যাব নীরবতারই স্থলে। সে তাসনুভার দিকে তাকালো, ঘুরে তুলে বলল, এটা ভালো ছিল। আমার মতো? আনিস হেসে ফেলল। তাসনুভাও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আমার মতো দিগ্ভ্রান্ত নাবিকের কম্পাস হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিস্টার আনিসুজ্জামান। আনিস মনোযোগ দিয়ে শুনল, তারপর কপাল কুঁচকে বলল, কিন্তু পথ হারানো নাবিককে পথ দেখানোর কোনো বাহাদুরি নেই। বাহাদুরি তো তখন যখন নাবিকটি নাবিকের ওপর পূর্ণ বিশ্বাস রাখে। আমার ওপর এই বিশ্বাসটুকু রাখার জন্য তোমাকেও ধন্যবাদ। তাসনুভা আচমকা ছুটে এসে তার গলা জড়িয়ে ধরে বলল, এবার বাইক অবধি আমাকে কোলে করে নিয়ে যান, আমার পায়ে ব্যথা করছে। আনিস হকচকি গিয়ে বলল, তোমার এই পায়ে ব্যথার অজুহাতটা কিন্তু বড্ড সেকেলে জুনুনারা, সরাসরি বললেই পারতে, কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। তাসনুভা বলল, জি আনিসুজ্জামান সাহেব, আমার আপনার কোলে ওঠার ইচ্ছে হচ্ছে। আনিস তাকে শেষমেশ কোলে তুলে নিল। তারপর মুখের দিকে তাকে বলল, বাইক অবধি তো নিয়ে যাব, কিন্তু পথে যদি ট্রাফিক পুলিশ ধরে, জিজ্ঞেস করে এই বড়সড় বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু আমি নির্ঘাত বলবো উনি হাঁটতে ভুলে গেছেন, ওনার জন্য একটা ফিডার আর দোলনার ব্যবস্থা করুন। আপনি বড় অদ্ভুত মানুষ। দিগ্ভ্রান্ত নাবিককে পথ দেখানোর সময় খুব বড় বড় কথা, আর কোলে তুলে একটুখানি পথ চলতেই পুলিশের ভয়। আনিস একটু থমকে দাঁড়ালো। তাসনুভার চোখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল, যেটা তাসনুভাকে প্রতিবারই একটু থমকে দেয়। সে তাসনুভার ওজনটা আর একটু ভালো করে সামলে নিয়ে জবাব দিল, সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা আমার হৃৎপিণ্ডের। এখানে যে ড্রাম বাজানোর মতো শব্দ করছে, কোনো ট্রাফিক পুলিশ যদি সে শব্দ শুনে ফেলে, তাহলে নির্ঘাত আমাকে পাবলিক ডিস্টারবেন্সের দায়ে অ্যারেস্ট করবে, দেখে নিও। আপনার হৃৎপিণ্ডের কী সমস্যা? আমি কোনোদিন কোনো মেয়ে কোলে নিয়েছি? আনিসের এই কথাটা শুনে তাসনুভা খিলখিল করে হেসে উঠল। আনিসের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে তার মনে হলো, এই মানুষটা এমন কেন? সে হাসতে হাসতে আরও একটু নিবিড় হয়ে আনিসের গলা জড়িয়ে ধরল। তারপর আচমকা তার লাল হয়ে যাওয়া শক্ত গালটাতে আলতো করে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, ব্যাস,
কোল থেকে এবার নামিয়ে দিন মিস্টার আনিসুজ্জামান, আমার আজকের মিশন কমপ্লিট। আনিস একটু থমকে দাঁড়ালো, পায়ের নিচের রাস্তাটা স্থবির হয়ে গেল। সে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে পাল্টা প্রশ্ন করল, এত বড় চক্রান্ত? তাসনুভা মাটিতে পা রেখে আনিসের দিকে তাকিয়ে বলল, চক্রান্ত নয় মিস্টার কম্পাস, একে বলে লাভ স্ট্র্যাটেজি। আপনাকে একটু অপ্রতিভ হতে দেখাটাও তো আমার জন্য জঘন্য জীবনের অনন্য একটা পাওনা। বলে সে আগে আগে হেঁটে বাইকের কাছে সরে যেতে লাগলো। আনিস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর তার পেছন পেছন হেঁটে যেতে লাগলো। বাইকের স্ট্যান্ড তোলার শব্দটা নিঝুম রাতে বেশ জোরেই শোনা গেল। আনিস বাইকে উঠে স্টার্ট দিতেই তাসনুভা পেছনে এসে বসল। তবে এবার আর দূরত্ব বজায় রেখে বসলো না, আনিসের পিঠে নিজের চিবুক ঠেকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তার কোমর। বাইক চলতে শুরু করলে বাতাসে ঝাপটা এসে তাসনুভার অবাধ্য চুলগুলোকে আনিসের মুখে উড়িয়ে দিতে লাগলো। সে কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরে বলল, আপনার পারফিউমটা ভালো। আনিস বলল, আমার এবার মনে হচ্ছে নির্ঘাত তোমার গায়ে কিছু একটা ভর করেছে। তাসনুভা শার্ট খামচে ধরে তার পিঠে কামড় বসানোর চেষ্টা করতে করতে বলল, ওকে, লেট মি প্রুভ ইট।